ভূতের স্বপ্ন তো সবাই দেখে, তাই বলে কি ভূত বিশ্বাস করতে হবে? এই হচ্ছে ভবভূতিবাবুর স্পষ্ট কথা। তিনি যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন। বনে জঙ্গলে পুরো বাংলোয় ঘুরেছেন। কোথায় ভূত, তার বন্ধু গজপতি গো ধরলেন। আজকাল এই ভিড় হল্লা আলো আর যন্ত্রের ঠেলায় বেচারি ভূতেরা থাকবে কোথায়? তাই মানুষের স্বপ্নে গিয়ে আড্ডা নিয়েছে। গজপতি আরও বলেন, উপায় কি? মানুষের হাতে আজকাল কত রকম জব্বর অস্ত্রশস্ত্র, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, নিউট্রন বোমা, তার উপর কত রকম সাংঘাতিক ওষুধপত্র বেরিয়েছে। তাই ভূতেরা মানুষের স্বপ্নের মধ্যে ঢুকে গিয়ে নিরাপদে দিন কাটাচ্ছে। স্বপ্নে মানুষ তো একেবারে অসহায়, বুঝলে না? ভবভূতি তা মানতে রাজি নন। বলেন, হ্যাঁ, এ কথা সত্যি। সুন্দরবন বাঘ প্রকল্পের মতো রামচন্দ্রপুর ভূত প্রকল্পের এক অদ্ভুত অভয়ারণ্যে স্বপ্নে আমি ভ্রমণ করে এসেছি। কিন্তু স্বপ্ন ইজ স্বপ্ন, অর্থাৎ স্বপ্ন জিনিসটা জলজ্যান্ত মিথ্যে, যাকে পদ্মে বলে আপন মনের মাধুরী। মাধুরী বলে গজপতি চোখ কটমট করে তাকান। মাধুরী বলছো? গজপতিকে অমন করে তাকাতে দেখে ভবভূতি বাঁকা হেসে বলেন, আলবাত মাধুরী। গজপতি বলেন, মাধুরীকে তুমি চেনো? ভবভূতি অবাক, কি কথায় কি বলেন? তার মানে? মাধুরী ছিলেন আমার পিস্তত দিদি। তার বিয়ে হয়েছিল গুগুডাঙ্গায়। জামাইবাবু ছিলেন রেলের গার্ড, অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর তো কিচ্ছু বুঝলাম না। ভবভূতি বাধা দিয়ে বলেন। বিরক্ত গজপতি বলেন, কথা শেষ করতে দেবে তো? খালি তক্ক আর তক্ক। ঘুঘুডাঙ্গা রেলওয়ার্ডের ওদিকে 1 একর জায়গায় একটা বাড়ি ছিল জামাইবাবুর, পৈতৃক বাড়ি। ওর মৃত্যুর পর সেই বিশাল বাড়িতে একা মাধুরী দিদি থাকতেন। ভবভূতি খিক খিক করে বলেন, আর থাকতেন তোমার জামাইবাবু অর্থাৎ ভূত, কি তাই তো? গজপতি রীতিমতো গর্জন করে বলেন, না, ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য? ভবভূতি তাজ্জব হয়ে যান। হ্যাঁ, উঠোনের কোনায় একটা বেল গাছ। সেই গাছ থেকে এসে মাঝে মাঝে রাত দুপুরে প্রায় উঠোনে পায়চারি করতে নামত। মাধুরীদি জেগে থাকলে বলতেন, কি গো, গরম লাগছে বুঝি? ব্রহ্মদৈত্য বলতেন, না গো, আজ সন্ধেবেলায় একটা ভোজ ছিল, খাওয়াটা বেজায় রকমের রয়ে গেছে, তাই হজম করার তালে আছি। তো তখন মাধুরী দিদি জানলা দিয়ে হাত বাড়িয়ে হজমের কুলি দিতেন আর বলতেন, নাও গো, টুক করে একটা গিলে ফেলে 1 গ্লাস জল খাও দেখি, সব হজম হয়ে যাবে। ব্রহ্মদৈত্য মস্ত লম্বা কালো হাতখানা জানলা অবধি বাড়িয়ে দিত, হাতে কারি কারি লোম। ভবভূতি আরও এসে বলেন, তুমি দেখেছ? না দেখেছি তো কি, বানিয়ে বলছি। গজপতি গম্ভীর মুখে বলেন, আমার বয়স 12 কি 13 হবে, ক্লাস 8-এ পড়ি। মাধুরীদির ছেলে পুলে ছিল না বলে আমাকে মাঝে মাঝে নিয়ে যেতেন। খাটে শুয়ে পিটপিট করে তাকিয়ে আমি ওইসব কাণ্ড কারখানা দেখতুম, বলতুম, ও দিদি, যাকে হজমিগুলি দিলে। মাধুরীদি বলতেন, চুপ চুপ, বলতে নেই। ভবভূতি বলেন, সে বাড়িটা এখনো নিশ্চয়ই আছে?
আছে, তবে মাধুরীদি অবশ্য বেঁচে নেই। বাড়ি থেকে থাকে এখন? এবার গজপতি বাঁকা হেসে বলেন, কেন, যাবে নাকি? বাড়িটা খালি পড়ে আছে, হানাবাড়ি হয়ে গেছে। কতবার বিজ্ঞাপন দেওয়া হলো কাগজে, সস্তায় বেচে দিতে চেয়েছিল মাধুরীদির বড় জায়ের ছেলে ত্রিলোচন, সেই এখন বাড়ির মালিক। কিন্তু বাড়ির বদনাম শুনে সবাই পিছিয়ে যায়, তাই বাড়িটা তেমনি খালি পড়ে আছে। ভগবতী বলেন, ওই বাড়িটা আমি কিনবো। বলো কি? হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো, বেশ কিছুদিন থেকে আমি নিরিবিলি জায়গায় একটা বাড়ি খুঁজছি। ইচ্ছে আছে সেখানে একা থাকবো এবং কিছু এক্সপেরিমেন্ট করব। কিসের এক্সপেরিমেন্ট শুনি? ভগবতী ফেন নিজস্ব একটা বাঁকা হাসি হেসে বলেন, নিশ্চয়ই ভূত নিয়ে এক্সপেরিমেন্ট নয়, কুকুর নিয়ে। গজপতি প্রায় আকাশ থেকে পড়ার মতো বলেন, কুকুর নিয়ে মানে? তোমায় বলিনি, কিছুদিন থেকে আমি কুকুর নিয়ে একটু আধটু গবেষণা করছি। আমার গবেষণার মূল বিষয়বস্তু হচ্ছে কুকুরের ভাষা। ওদের যে নিজস্ব একটা ভাষা আছে তাতে কোনো ভুল নেই, সেই ভাষা আমার শেখা চাই, বুঝলে? গজপতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার পর বলেন, তা হঠাৎ এই আজ খুবই ব্যাপারটা তোমার মাথায় চাপলো কেন শুনি? ভগবতী গম্ভীর মুখে বলেন, তুমি তো সারা জীবন খালি আইনের প্রকাণ্ড কেতা পড়েই কাটালে, আদালত আর জজ সাহেব ছাড়া কিচ্ছু বোঝো না। কৌতূহলী গজপতি বলেন, আহা, বুঝিয়ে বলো না একটু। বললেও বুঝবে কি, তুমি তো আবার ঋগ্বেদ পড়নি। সরমা ছিলেন কুকুরদের মা, সরমার ছেলে মেয়েদের নাম তাই সারমেয়। দেবতাদের প্রতি ইন্দ্র সরমাকে দূত করে পাঠিয়েছিলেন। গজপতি বাধা দিয়ে বলেন, আহা, হলোটা কি তাতে? ভগবতী চোটে মোটে বলেন, হলো তোমার মাথা আর আমার মুন্ডু। সে যুগে কুকুররাই যে দূতের কাজ করতো, বুঝতে পারছো না? তাদের যদি ভাষা না থাকবে তাহলে তাদের দূত করা হলো কেন? তাছাড়া ঋগ্বেদের আরেক জায়গায় আছে, একদল কুকুর কোরাস গাইছে। ভাষা না থাকলে? ফের গজপতি বাধা দিয়ে ঠিক ঠিক করে হেসে বলেন, এখন আমাদের পাড়ায় রাত দুপুরে কুকুরেরা কোরাস গায়, বা সে কি কোরাস! ভগবতীর এবার গর্জনের পালা। তুমি মূর্খ, শাস্ত্রজ্ঞানহীন, নিতান্ত নইলে মহাভারতে মহাপ্রস্থান পর্বে স্বর্গপথে যুধিষ্ঠিরের পেছন পেছন কুকুর যাবার কারণটাও যে তুমি বুঝতে। বলো তো, বলো, কেন কুকুর পেছন পেছন যাচ্ছিল? কুকুর এখনও পেছন পেছন যায়। সেদিন আমি 1 কিলো পাঁঠার মাংস কিনে আনছি, একটা কুকুর পেছন ধরেছিল। গজপতি হাসতে হাসতে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যুধিষ্ঠিরের সঙ্গে পাঁঠার মাংস ছিল। স্বর্গে তো জীবত্যা নিষেধ, তাই মর্তদেরকে স্বর্গে নিয়ে যাচ্ছিলেন আর কি। ভগবতীর পক্ষে এটা অসহ্য। রেগে মেগে বেরিয়ে গেলেন তক্ষণে। গজপতির পরে হুঁশ হলো, তখন বেরিয়ে গিয়ে আদুরে স্বরে ডাকে, ভবি, ভব, আরে ও বাবা। কিন্তু কোথায় ভগবতী? তার মানদাতার আমলের ক্ষণক্ষণে বিলিতি গাড়ির লেজের ডগাটুকু মোড়ে একবারের জন্যে দেখতে পেলেন গজপতি। খুব রেগেছে, তারাগুক। গজপতি মনে মনে বলেন, একটু পরে জল হয়ে যাবে। দুই বন্ধুর এমন রাগারাগি দৈনিক 7-5 বার হয়, আবার মিল হতেও দেরি হয় না। তবে অন্যবারে রাগ করতে ভগবতীর যতটা সময় লাগে, এবার লেগেছিল তারও কম। এর 1 নম্বর কারণ গজপতির পিস্তুত দিদি সেই হানা বাড়ি কেনার ইচ্ছে।
3 নম্বর কারণ, ভবভূতি ভূত বিশ্বাস করেন না। গজপতির কাছে প্রমাণ করতে চাইছিলেন ভূত বলতে কিচ্ছু নেই, সুতরাং গজপতি মিথ্যুক। 3 নম্বর কারণ, ভবভূতির কুকুর নিয়ে নিরিবিলি গবেষণা। বাড়িটার মালিক ত্রিলোচন থাকে হাজারিবাগে। ভবভূতির তর সইছিল না। গজপতিকে বলে টেলিগ্রাম করিয়ে তাকে কলকাতায় আনলেন এবং রাতারাতি বাড়িটা কিনে ফেললেন। সস্তায় কিনলেন বলা যায়। ত্রিলোচন যা পেল তাই লাভ। ঘুঘুডাঙ্গা রেল ইয়ার্ডের ওদিকে কোন ভদ্রলোক গিয়ে বাস করতে চাইবেন? রেল ইয়ার্ডে হরদম ট্রেন, মালগাড়ি আর ইঞ্জিনের বিকট বাজখাই চেঁচামেচি, তার উপর ধরফে ব্রহ্মদৈত্যের গুজব। তবে হ্যাঁ, কারখানার জন্যে কেউ কিনতেও পারেন। কিন্তু ত্রিলোচনের কাকিমা মাধুরী দেবী নাকি বলে গিয়েছিলেন কলকারখানা হলে উনি অর্থাৎ ব্রহ্মদৈত্য মশাই রিফিউজি হয়ে যাবেন। খবরদার বাবা তিলু, এই কর্মটি করো না, ওতে পাপ তো হবেই, তার ওপর উনি রেগে গিয়ে তোমাদের পেছনে লাগবেন। তিলু বা ত্রিলোচন গজপতির মতো ভূত প্রেতে বিশ্বাসী। এছাড়া সে ছেলে পুলে নিয়ে ঘর সংসার করে। ব্রহ্মদৈত্য মশাইয়ের চেহারার যা বর্ণনা তিনি শুনেছেন, তাতে তার হাজারিবাগের ছোট্ট বাড়িটার উপর তিনি গিয়ে একখানা পা রাখলেই পৌরাণিক গল্পের সেই 3 পেয়ে বামনাবতারের বলি রাজার মাথায় পা চাপানোর ব্যাপারটাই ঘটে যাবে, অর্থাৎ ছিঁড়ে চ্যাপটা যাকে বলে। যাই হোক, বাড়ি তো কিনে ফেললেন ভবভূতি। খুব পছন্দসই বাড়ি, কতটা সেকালের কুটি বাড়ির করণ। 1 তলা এবং উঁচু ছাদ, 7-8 পাশাপাশি ঘর আছে, তার সঙ্গেই স্নানঘর, রান্নাঘর ইত্যাদির ব্যবস্থাও আছে। বাড়ির চারদিকে লম্বা চওড়া প্রচুর জায়গা, গাছপালাও আছে, ঝোপঝাড় গজিয়ে জঙ্গল হয়ে আছে। চারিদিকের পাঁচিল যথেষ্ট উঁচু, একদিকে মস্ত গেট, অন্যদিকে খিড়কির দরজা। গেটের সামনে খোয়া ঢাকা অনেক কালের অব্যবহৃত রাস্তা আছে এক ফালি, সেটা গিয়ে মিশেছে রেল ইয়ার্ডের কাছে চওড়া রাস্তাটার সঙ্গে। সেই দিকে একটু এগোলে ঘুঘুডাঙ্গা রেল স্টেশন। বিশাল বাড়ির উঠোনের এক কোণায় পাঁচিল ঘেঁষে সেই প্রকাণ্ড বেলগাছটা দেখতে পেলেন ভবভূতি। আনন্দে নেচে উঠলেন। না, ব্রহ্মদৈত্যের জন্যে নয়, গাছটা মোটা, বেলে ভর্তি। ভবভূতি বেলের শরবত পেলে আর কিছু খেতে চান না। একগাল হেসে গজপতিকে বললেন, গজু, প্রতিদিন বেলের শরবতের নেমন্তন্ন রইল, এলেই পাবে। গজপতি মুখে হ্যাঁ বললেন বটে, কিন্তু মনে মনে বললেন, মাথা খারাপ, বেলের শরবতের জন্য রোজ ট্রেনে চেপে ব্রহ্মদৈত্যের আখড়ায় আসবো? আমি তো ভুবুর মতো পাগলা নই। ওই বেলে হাত দিলে ব্রহ্মদৈত্য মশাই খরম পিটা করবে না? ভবভূতিকে গৃহস্থ করতে এসেছিলেন সেই প্রথম দিন, তারপর আর তিনি আসেননি। তবে দৈনিক একটা করে চিঠি লেখেন, লিখেই আশা করেন এই চিঠির জবাব ভবভূতির বদলে তার রাঁধুনি কাম চাকর নরহরিই লিখবে। বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি, কর্তাবাবু গতকাল রাতে বেলতলায় পটল তুলেছেন, অর্থাৎ ব্রহ্মদৈত্যী মশাই তার ঘাটটি মোটকে দিয়েছে। কিন্তু কোথায় কি, দিব্যি ভবভূতিরই জবাব আসে, নিজের হাতে লেখা। প্রিয় গজু, তুমি কি সম্প্রতি ন্যাড়া হইয়াছ? নতুবা আসিতেছ না কেন? প্রচুর বেল পাকিয়াছে। তোমার ব্রহ্মদৈত্য ভদ্রলোকটি বেজায় ভদ্র, তাহার সঙ্গে ভাব জমিয়াছি। তিনি ন্যাড়া বলিয়াই
কদাচিৎ বেলতলায় অবতরণ করেন না। মগ ডালে বসিয়া পাকা বেল পাড়িয়া দেন। আমি লম্বা বাঁশের ডগায় বাঁধিয়া অ্যালুমিনিয়ামের জগ ভর্তি শরবত পাঠাই। তিনি শরবত পান করিয়া জগটি নামিয়া দেন। হ্যাঁ, গতকাল লিখিতে ভুলিয়াছি, তিনি তোমার কথা জিজ্ঞেস করিতেছিলেন। বলিলেন, আহা, বালকটিকে দেখিলে বড় আনন্দ পাইতাম। এই চিঠি পেয়ে গজপতি রেগে লাল। চালাকি, ঠাট্টা করা হয়েছে, বালক বলে। আমার বয়স 65 হয়ে গেল, আমাকে বালক বলা হয়েছে? আমার গাল টিপলে দুধ বেরোয় না? আমি এখনো দুধ ভাত খাই যে আমাকে বালক বলবে? একটু পরে রাগ পড়ে গেল। না, হয়তো ঠিকই লিখেছে। ব্রহ্মদৈত্য মশাই আমাকে সেই ছেলেবেলায় দেখেছেন, তাই বালক বলাটাই স্বাভাবিক। হয়তো সত্যি সত্যি ভগবতী ওনার দর্শন পেয়েছেন, এবং পেয়ে এতদিনে ভূত প্রেতে বিশ্বাসও হয়েছে। তাহলে ভয়ের কথা, ব্রহ্মদৈত্য এখনো মনে রেখেছেন গজপতিকে। ওরে বাবা, এই যে সাংঘাতিক কথা! আজই কালীঘাটে পুজো দিয়ে আসতে হবে। হে মা কালী, যেন বেলগাছিয়াবাসী কালো কুচকুচে সর্বাঙ্গে লোমালা এবং খড়ম পরা ভদ্রলোকটি আমাকে ভুলে যান। ওনার স্মৃতিভ্রংশ করিয়ে দাও মা, না ভুলিলেই বিপদ। হয়তো ভগবতী তাকে প্ররোচিত করবেন গজপতির বাড়ি আসতে, এবং তিনি নিছক স্নেহ প্রদর্শনেই খড়ম পায়ে খটখট করে রাত দুপুরে হাজির হয়ে হেরে গলায় ডেকে বলবেন, গজু, কেমন আছিস বাবা? গজপতি আতকে উঠে তখনই কালীঘাট ছোটেন। ওদিকে ভগবতী চমৎকার কাটাচ্ছেন ঘুঘুডাঙ্গার বাড়িতে। বাড়ির নাম দিয়েছেন সরমা, ঋগ্বেদের সেই কুকুর জননী সরমা। তলায় ব্র্যাকেটে ইংরেজিতে লেখা আছে, দি ডগ রিসার্চ সেন্টার। পূর্ব দক্ষিণের একটা ঘরে থাকেন ভগবতী। তার পাশের ঘরে নরহরি ঠাকুর, তার ওপাশে রান্নাঘর। উত্তর পশ্চিমের মস্ত ঘরে রেখেছে 5টা অ্যালসেশিয়ান, 2টো গ্রেহাউন্ড, 3টে টেরিয়ার আর 7টা দেশি কুত্তা। এই 7টা দেশি কুত্তার মধ্যে 2টো বাঘা, 2টো খেকি আর বাকি 3টে নেড়ি। রীতিমতো আন্তর্জাতিক বাহিনী। কদিনের মধ্যে ইঞ্জিনিয়ার ডেকে এনে এই ঘরটা সাউন্ড প্রুফ করিয়ে নিয়েছেন। তার ফলে যতই চেঁচামেচি করুক, বাইরে থেকে একটুও শোনা যাবে না। মোট 17টা কুকুরের জন্যে 17টা কাঠের খাঁচা ঘর আছে। সামনে লোহার করাত। চিড়িয়াখানায় যেমন বাঘের খাঁচা দেওয়া যায়, ঠিক তেমনি। দেখাশোনা, খাওয়ানো, স্নান করানো সব কিছুর ভার ভগবতী নিজেই নিয়েছেন। নরহরি কুকুর দেখলেই উল্টো দিকে দৌড়ায়, তাই পারতপক্ষে এই ঘরে ঢোকে না। ভগবতী একটা প্রকাণ্ড নোট বইতে দুবেলা কুকুরগুলোর হাব ভাব টুকে রাখেন। টেপ রেকর্ডে টেপ চালিয়ে শোনেন, গম্ভীর মুখে ভাবনা চিন্তা করেন, লেখেন। রীতিমতো গবেষণা কিনা। বেশ চলছিল এইরকম। রাতে কুকুরশালায় টেপ রেকর্ডার চালিয়ে রাখছিলেন এবং সকালে নিয়ে এসে বাজিয়ে শুনছিলেন। নোট করছিলেন কোনো বৈশিষ্ট্য আছে নাকি। জীবজন্তুর ভাষা শেখা তো সহজ কথা নয়। টেপের একটা জায়গা বারবার বাজিয়ে শুনে তবে না কিছু বোঝা যাবে। হঠাৎ একদিন সকালে টেপ বাজিয়ে শুনতে শুনতে ভগবতী অবাক হলেন। টেপে 17টা কুকুরের নানান হাঁক ডাক অন্যদিন যেমন শোনেন তেমনি শুনতে পাচ্ছিলেন। তারপর কি একটা ঘটল। আচমকা ওরা সবাই চুপ করে গেছে। কোনো ডাক নেই, না ঘড়ঘড়, গড়গড়, গো গো, খ্যাক খ্যাক, ঘেউ ঘেউ কিংবা ভ্যাক ভ্যাক। হঠাৎ বেড়ালের মতো যেন মিউ গোছের নরম ডাক ডেকেই সবাই থেমে গেছে। গেছে তো গেছেই। তারপর
একটা কেমন শন শব্দ হলো, তারপর ঘটঘটাং, তারপর খট 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 খট। শব্দটা ক্রমে ক্ষীণ থেকে জোরালো হয়ে বাজতে থাকলো টেপে, তারপর থেমে গেল। কিসের শব্দ হতে পারে? তারপর চকচক, চকাম চকাম। কুকুরগুলো খাবার সময় যেমন শব্দ করে সেই রকম। বেশ তালে তালে শব্দগুলো বাজছে। ভোজের আসরে শেষ পাতে চাটনির সময় চোখ বুঝলে যেমন শোনা যায়। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। কুকুরগুলোর তো এত রাতে কিছু খাবার কথা নয়। খাবে যে, তা পাবেটা কোথায়? অথচ শোনা যাচ্ছে গত রাতে। হিসেব মতো তখন প্রায় রাত 12টা। ওরা খুব খাচ্ছে। খাচ্ছেটা কি? চাটনি। অবশ্য কুকুর তো চাটনি খায় না, ছেটে পুটে খায় অবশ্য, কিন্তু চাটবেই বা কি? নিজের নিজের লেজ? মনে তো হয় না। ভবভূতি কুকুরের লেজ চেটে না দেখলেও জানেন মোটেও সুস্বাদু নয়। ভবভূতি টেপ বন্ধ করে কুকুরশালায় ঢুকলেন। তাকে দেখে কুকুরগুলো কিন্তু অদ্ভুত আচরণ শুরু করলো। ঘন্টা কিছুক্ষণ আগে এ ঘরে ঢুকেছেন, খাইয়েছেন, টিপ রেকর্ডারটা তুলে নিয়ে গেছেন, তখন ওরা স্বাভাবিক ছিল। অথচ এখন ওকে দেখে প্রত্যেকটা কুকুর গড় গড় করে উঠছে। কুকুরের ভাষা এতদিনে যতটা বুঝেছেন, ওদের শব্দে রীতিমতো রাগ আছে। সবচেয়ে বেশি আদরের অ্যালসেশিয়ানটার খাঁচার সামনে যেতেই সে দাঁত বের করে কামড়াতে গেল। গ্রে হাউন্ড দুটো শরীর লম্বা করে গা গা করতে থাকলো। তারপর প্রত্যেকটা খাঁচায় প্রত্যেকটি কুকুর লাফালাফি জুড়ে দিল, যেন খাঁচা ভেঙে ফেলবে। তাকে পেলে যেন ওরা টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। সে কি হিংস্র হাঁকড়ানি! ভবভূতি বিলেতিগুলোকে ইংরেজিতে এবং দেশিগুলোকে বাংলায় তর্জন গর্জন সহকারে ধমক দিলেন। একটা লাঠি নিয়ে এসে খুব ঠোকাঠুকি করলেন খাঁচার সামনে, কিন্তু কেউ ভয় পেল না, বরং খেপে গেল। ভবভূতি কানের দাঁড়া ধরে যাচ্ছিল ওদের চেঁচামেচিতে। হতবুদ্ধি হয়ে গেলেন কিছুক্ষণের জন্য। এমন তো করে না ওরা, ব্যাপার কি? অসহ্য লাগলে বেরিয়ে এলেন ঘর থেকে। খুব রাগ হয়েছে। বেঈমান নেমোখারাম, এত যত্ন করে রাখা হয়েছে, রোজ কারি কারি দুধ মাংস এসব খাওয়ানো হচ্ছে, আর তার বদলে এই ব্যবহার। রোষ, আজ সারাদিন খাওয়াচ্ছি। নিজের ঘরে ফিরে আবার টেপ বাজিয়ে রাতের রেকর্ড হওয়া শব্দগুলো শুনতে থাকলেন ভবভূতি। এই খটখট শব্দটা কিসের হতে পারে? হঠাৎ চমকে উঠলেন। তাহলে কি ওটা খড়মের শব্দ? অর্থাৎ বেলগাছের ব্রহ্মদৈত্য? তাহলে কি সত্যি ব্রহ্মদৈত্য বলে কিছু আছে, এবং সেই ব্রহ্মদৈত্যই কি কুকুরগুলোকে রাতে কিছু খাইয়ে বশ করে ফেলছে এবং তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে? অথচ সকালে যখন দুধ পাউরুটি খাওয়াতে গেলেন তখন ওরা শান্তভাবে ছিল। এর মানে কি? ভবভূতির মনে হলো নেহাত খাবারের লোভে তখন জন্তুগুলো তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেনি। নেমোখারাম, লোভী, স্বার্থপর। ভবভূতি যত ভাবলেন ব্যাপারটা, বিচলিত বোধ করলেন। ঠিক আছে, আজ রাতে তিনি জেগে থেকে পাহারা দেবেন, নরহরিকে সঙ্গে নেবেন। এই রহস্যের পর্দাফাশ না করলে চলবেই না। নরহরিকে ডেকে সব খুলে বললে তার মুখ ভয়ে যেন ফ্যাকাশে হয়ে গেল। তাকে এই বেলগাছের ব্যাপারটা এতদিন বলেননি। এটাকে যে হানাবাড়ি বলতো লোকে, তাও সে জানে না। কেমন করে জানবে? সে বাঁকুড়ার লোক। ভবভূতির জামাই তাকে শ্বশুরের জন্যে পাঠিয়ে দিয়েছেন। জামাই ওদিকে রোডস দপ্তরের ইঞ্জিনিয়ার।
শ্বশুরমশাইয়ের নানান উদ্ভট বাতিকের কথা জানেন তিনি। কেমন লোক পছন্দ হবে তাও জানেন। ভগবতীর কোনো কথা না করবে না এবং কোনো ব্যাপারে অবাক হবে না, এমন লোক চাই। সেদিন থেকে নরহরি উৎকৃষ্ট, সবেতেই মুন্ডু কাত করে বলে, ইয়েস স্যার। কর্তাবাবুর কথার বিরুদ্ধে অন্য কথা বলার ছো নেই। সে মুখে সায় দিল, বরং জাগ দেখিয়ে বলল, ব্রহ্মদৈত্যের টিকি আর ডাক দুটোই কিনে নেব স্যার। খুশি হয়ে ভগবতী বললেন, একখানা মোটা লাঠি জোগাড় করে রাখো আর একটা বস্তায় পাটকেল রাখো। টিকি আর ডাক কাটতে গিয়ে মামলায় পড়তে হবে হে। গবু উকিল তাক করে বসে আছে ওদিকে। ওদিকে কুকুরগুলো উপোস করছে, করুক। ভগবতী রাতের খাওয়া শেষ করে নরহরিকে সঙ্গে নিয়ে চুপি চুপি দরজার ওপাশে বের হলেন। ভগবতী রাতের খাবার শেষ করে নরহরিকে সঙ্গে নিয়ে চুপি চুপি ওপাশের দরজায় বের হলেন। জ্যোৎস্নার রাত, সব স্পষ্ট দেখা যাচ্ছে। বেলগাছটার একটু তফাতে একটা জঙ্গল হয়ে যাওয়া জবা গাছের আড়ালে দুজনে ওত পেতে বসে রইলেন। সঙ্গে একটা বন্দুকও নিয়েছেন। লাঠি আর পাটকেলের বস্তাও আছে। বসে আছেন তো আছেন, সব নিস্তব্ধ। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। মাঝে মাঝে পশ্চিমের রেল ইয়ার্ড থেকে রেলগাড়ির শব্দ কিংবা হুইসেল শোনা যাচ্ছে। আবার সব চুপ। হেমন্তকাল, শিশিরে ঘাস গাছপালা ভিজে জপজপ করছে। হালকা কুয়াশা জমেছে গাছপালায়। কিছুক্ষণ পরে বেলগাছ থেকে একটা প্যাঁচা ডাকলো। তারপর মনে হলো বেলগাছটায় হঠাৎ ঘূর্ণি হাওয়া এসেছে। সনসন করে ডালপালা নড়ছে। তারপরেই ভগবতী দেখতে পেলেন ঠিক মগডালে কালো প্রকাণ্ড একটা মানুষের মতো কে উঠে দাঁড়ালো এবং চাঁদের দিকে তাকিয়ে যেন হাই তুলে বার তিনেক বুড়ো আঙুল ও তর্জনীর সাহায্যে তুলে দিলেন। তারপর হেরে এবং চাপা গলায় সেই মূর্তিটা বলে উঠল, হরি হে দীনবন্ধু, পার করো হে ভবসিন্ধু, তারা ব্রহ্মময়ী মাগো জগদম্বা, বলো মন হে জগদম্বা বলো। নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছেন না ভগবতী। তার পিছনে বসে নরহরি ঠক ঠক করে কাঁপছে। তাকে চিমটি কেটে সাবধান করে দিলেন এবার। একটু পরে মূর্তিটা গাছের ডগা থেকে লাফ দিয়ে নামল। মাটি কেঁপে উঠল যেন। জ্যোৎস্নায় এলে স্পষ্ট দেখা গেল তার পরনে কোচা করে পরা খাটো ধুতি, খালি গা, বুকে পইতে রয়েছে। মাথার চুল ছোট করে কাটা, একটা প্রকাণ্ড টিকিও রয়েছে। হ্যাঁ, খড়মের শব্দ হচ্ছে। ভগবতী দেখলেন সে তাদের দিকেই এগিয়ে আসছে। শিউরে উঠলেন। কিন্তু তিনি এক সময়কার শিকারী মানুষ। এমনভাবে বন্দুক হাতে কতবার গহন অরণ্যে বাঘের এলাকায় রাত কাটিয়েছেন। এ কিছু নতুন ব্যাপার নয় তার কাছে। দেখা যাক। অবশ্য এবার বাঘ নয়, ব্রহ্মদৈত্য। এই যা ব্রহ্মদৈত্যের কাছে থেকে ভালো করে দেখবেন বলে চুপচাপ বসে আছেন ভগবতী। নরহরির সাড়া নেই। চোখ বুজে ফেলেছে নাকি ভিমড়ি গেল। ভগবতীর ঘুরে দেখার সময় নেই। ব্রহ্মদৈত্য এসে ভগবতীর মাথার উপর জবা ফুল থেকে টুপ করে একটা জবা ফুল পেরে নিল। নিয়ে টিকিতে বোটাটা গিট দিয়ে বাঁধল। কি বোটকা গন্ধ! ভগবতীর অসহ্য লাগলো। নাকে আঙুল ঢুকিয়ে দিলেন।
আর এতক্ষণে দেখলেন ব্রহ্মদৈত্যের হাতে একটা হাঁড়ি রয়েছে। তারপর দেখলেন ব্রহ্মদৈত্য তার কুকুরশালার দিকেই চলছে। খড়মের শব্দ হচ্ছে। হাঁড়িতে কি থাকতে পারে? তাছাড়াও ঘরে ঢুকবেই বা কী করে? ভেবেই পেলেন না ভবভূতি। কুকুরশালার বাইরে দরজার কাছে গিয়ে ব্রহ্মদৈত্য হেরে গলায় ফের বলে উঠল, হরি হে দীনবন্ধু, পার করো হে ভবসিন্ধু। তারা তারা ব্রহ্মময়ী মাগো, জগদম্বা বলো হে মন হে, জগদম্বা বলো। তারপর যেন 3 বার তুড়ি দিল সে। অমনি অবাক কাণ্ড, দরজা খুলে গেল। তখন ব্রহ্মদৈত্য হাঁড়িটা উঁচু করে যেই ঢুকতে যাচ্ছে, ভবভূতি আর সহ্য করতে পারলেন না, গর্জে উঠলেন, খবরদার! সঙ্গে সঙ্গে আকাশমুখ বন্দুক তুলে ছুটলেন। তারপর চেঁচিয়ে উঠলেন, নরহরি, ঢিল ছোড়ো, লাঠি চার্জ করো। এক হাতে ঢিল, অন্য হাতে লাঠি। ঘুরে দেখেন কোথায় নরহরি, কেউ নেই পেছনে। পাটকেলের বস্তা আর লাঠিটা পড়ে আছে। রাগে ভবভূতি বস্তাটা কাঁধে ঝুলিয়ে এবং লাঠি ও বন্দুক বগল দাবা করে উঠে দাঁড়ালেন। এই অবস্থায় দৌড়ে গিয়ে ফাঁকায় দাঁড়ালেন। ওদিকে ব্রহ্মদৈত্য তখন দরজা থেকে কেটে পড়েছে। খড়ম পায়ে দৌড়ে আবার বেল গাছটার দিকে তাকে যেতে দেখলেন ভবভূতি। এক লাফে বেল গাছে উঠে পড়েছে ব্রহ্মদৈত্য। ভবভূতি বস্তা নামিয়ে গাছের দিকে পাটকেল ছুটতে লাগলেন। সেই সঙ্গে গর্জাতে থাকলেন, গেট ডাউন রাস্কেল, নেমে এসো বলছি। বস্তার পাটকেল শেষ হয়ে আসছে। এমন সময় ব্রহ্মদৈত্য করুণ স্বরে বলে উঠলে, ভব ভবি ভবি ভবু, আর ঢিল ছুড়ো না ভাই, মায়েশি মরে যাব। ভবভূতি চমকে উঠলেন। গলাটা এতক্ষণে চেনা চেনা মনে হচ্ছে। দৌড়ে গাছতলায় গিয়ে বললেন, কে কে তুমি? আবার সেই করুণ স্বরে জবাব এলো, আমি আমি গেছি রে বাবা, গেছি। কে তুমি? নেমে এসো বলছি, নইলে এবার লাঠি পেটা করবো। বলে ভবভূতি সেই মোটা লাঠিটা বাগিয়ে ধরল। ব্রহ্মদৈত্য কান্নার সুরে বলল, নামতে পারছি না। তোমার ঢিল লেগে হাঁটুর বাঁধটা হঠাৎ জাগিয়ে উঠল। কি ব্যথা! এতক্ষণে ভবভূতির সংশয় ঘুচল। লাঠি ও বন্দুক মাটিতে রেখে হাত ঝাড়তে ঝাড়তে হো হো করে হেসে উঠলেন, বসো, হাত বাড়াও, ধরে নামাচ্ছি। ব্রহ্মদৈত্য গুড়ির ওপরে বসে আছে, হাত বাড়িয়ে দিল। ভবভূতি তার হাত ধরে সাবধানে নামতে সাহায্য করলেন। নেমেই ব্রহ্মদৈত্য হাঁটুর ব্যথা ভুলে চেঁচিয়ে উঠল, এই সেরেছে, হাড়িটা পড়ে আছে যে, সর্বনাশ! নির্ঘাত বেটা এতক্ষণে অর্ধেক সাবার করেছে। বলে সে কুকুরশালার দরজার দিকে দৌড়ল। ভবভূতিও তার সঙ্গে দৌড়েছেন। গিয়ে দেখেন ব্রহ্মদৈত্য নরহরির কাঁধ আঁকড়ে ধরেছেন, আর নরহরি হাড়ির ওপর ঘুমড়ি খেয়ে পড়ে আছে। টানাটানিতে তাকে নাড়ানো যাচ্ছে না। ভবভূতি দেখে শুনে গম্ভীর হয়ে বললেন, রসগোল্লা নাকি? হ্যাঁ, পাক্কা 3 কিলো মাল। ব্যাটা সব সাবার করে ফেললো, দেখছো না? এই যে আস্ত রাক্ষস, বেশ করেছে। ভবভূতি রেগে বললেন। ব্রহ্মদৈত্য বলল, ইয়ার কি? ওর জন্য এনেছিলাম নাকি? ভবভূতি
গর্জে উঠলেন। তোমার নামে মামলা করব, দাঁড়াও। তুমি আমার কুকুরগুলোকে রসগোল্লা খাইয়ে আমারই বিরুদ্ধে বিদ্রোহী করে তুলেছ। দাঁড়াও দাঁড়াও, সকাল হতে দাও একবার, দেখাচ্ছি মজা। শটাং ঘুঘুডাঙ্গা আদালতে গিয়ে তোমার নামে মামলা করব। ব্রহ্মদৈত্য হাসল। আমাকে মামলার ভয় দেখাচ্ছ? আমি 40 বছর ওকালতি করেছি, জানো না বুঝি? হ্যাঁ তাও বটে। ভবভূতি ভরকে গেলেন, বললেন, তাই বলো তো এই বুড়ো বয়সে কেলেঙ্কারি করতে তোমার লজ্জা হলো না? ছি! কিসের লজ্জা? ব্রহ্মদৈত্য অর্থাৎ সাক্ষাৎ স্বয়ং গজপতি বাঁকা হেসে বললেন, তুমি যে ব্রহ্মদৈত্য মানো না, এবার মানলে তো? ভবভূতি পাল্টা বাঁকা হেসে বললেন, মানলাম। তবে যাও, এখন চান করে গায়ের কালো কালিগুলো ধুয়ে এসো, নইলে তোমায় বিছানায় শুতে দেবো ভেবেছ? ছেছা। নরহরি ঠাকুর হাঁড়ি শেষ করে এতক্ষণে উঠে দাঁড়িয়ে বলল, আসুন গো, টিউবওয়েল থেকে জল টিপে দেই। চান করবেন? আমারও তেষ্টা পেয়েছে। এই ঘটনায় দুটো ফল হলো। এক, নরহরি গোপনে গজপতির চক্রান্তে চোখ দিয়েছিল এবং কুকুরশালার চাবিও চুরি করে ওকে দিয়েছিল বলে তার এখনকার চাকরি গেল। সে অবশ্য গজপতির বাড়ি ফের চাকরি পেল, তাই কথা ছিল গজপতির সঙ্গে। দুই, ভবভূতিকে কুকুরগুলোর জন্যে দৈনিক 3 কিলো করে রসগোল্লার ব্যবস্থা করতে হলো। রসগোল্লার মজা পেয়েছে ওরা। একদিন না পেলে ভবভূতির বিরুদ্ধে সেদিনের মতো প্রচণ্ড বিক্ষোভ দেখায়। ভবভূতি নতুন লোক বহাল করেছেন। তার নাম কালীপদ, ডাকনাম কালো। বছর 20-22 বছরের এক ছোকরা, ভারী অমায়িক এবং বিশ্বাসী। তাকে কুকুরগুলো বেশ পছন্দ করে ফেলেছে। এটা ভবভূতির বাড়তি লাভ বলা যায়। আর গজপতির সঙ্গে সম্পর্ক এবার চিড় খেয়েছে সত্যি সত্যি। গজপতির সঙ্গে রীতিমতো ঝগড়া হয়ে গেছে ভবভূতির। ব্রহ্মদৈত্য আছে তা প্রমাণের জন্য যে এমন কাণ্ড করতে পারে, সে কি মানুষ? সে নিজেই ভূত। অতএব ভূতে মানুষে কি বন্ধুত্ব হয়? কিংবা হয়েও গেলেও কি বেশ দিন টেকে? ভবভূতি মন দিয়ে কুকুরের ভাষা নিয়ে গবেষণা চালিয়ে যান। গজপতিকে মন থেকে একেবারে মুছেই ফেলেন। কিন্তু মাঝে মাঝে হঠাৎই মনে হয়, আচ্ছা, বেলগাছে যদি গজপতির বদলে সে রাতে সত্যি সত্যি ব্রহ্মদৈত্যের দেখা পেতেন, তাহলে কি করত? একটু শিরশির করে ওঠে শরীর। বিশেষ করে কোনো কোনো রাতে লনে পায়চারি করতে করতে বেল গাছটার দিকে তাকালে যেন মনে হয় কেউ ওর মধ্যে ঘাপটি মেরে বসে আছে, বাগে পেলেই ঘাড় মটকাবে। তখন ভবভূতি বন্দুকটা নিয়ে এসে খামুকা আকাশে একটা গুলি ছোড়েন। সেই আওয়াজে ভয় পেয়ে বেলগাছের পেঁচারা চেঁচাতে চেঁচাতে উড়ে পালায়। ততদিনে কুকুরের ভাষা নিয়ে গবেষণায় অনেকটা এগিয়েছেন ভবভূতি। ইয়া মোটা লাল কাপড়ে বাঁধানো খেরোর খাতায় কুকুরের ডাকগুলো টুকেছেন এবং তার পাশে বাংলা অনুবাদও করে ফেলেছেন। এমনকি ওদের সঙ্গে ইদানিং ওদের ভাষাতেই কথা বলার চেষ্টা করেন। অ্যালসেশিয়ানের খাঁচার সামনে গিয়ে বলেন, অর্থাৎ কেমন আছো হে? সে জবাব দেয়, ভালোই আছি। তবে খাঁচায় আটকে থাকাটা ভালো মনে হচ্ছে না। ভবভূতি একটু হেসে বলেন, ঠিক আছে,
শিগগিরই ছেড়ে দেব। টেরিয়ার দুটো তাকে দেখে বলে, হ্যাঁ, ছেড়ে দাও না ব্রাদার, ভবভূতি বলেন। সবুর সবুর দেব বই কি। গ্রেহাউন্ড ভারী রাগী, বলে, ছেড়ে দাও, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। ভবভূতি বলেন, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে, রাগ করে না। দেশি কুকুর বাঘা, খেকি এবং নেড়ি তাকে দেখে চেঁচামেচি করে বলে, বিউ বউ, কেন আটকে রেখেছ? আমাদের কষ্ট হচ্ছে না বুঝি? ভবভূতি জবাব দেন, বেশি চেঁচিও না বাবু, সময় হলেই ছেড়ে দেব। নতুন রাঁধুনি কাম চাকর কালীপদ ব্যাপার স্যাপার দেখে হতভম্ব। আজকাল কর্তাবাবু আপন মনে ঘরের মধ্যে পায়চারি করেন আর কুকুরের মতো ডাকেন। মাথা খারাপ হয়ে যাচ্ছে না তো? সেদিন কালীপদ গেছে চা নিয়ে। ভবভূতি বই পড়তে পড়তে বলেন, কালীপদ হতভম্ব হয়ে বলেন, কি বলছেন স্যার? ভবভূতি একটু হেসে বলেন, তাই তো, তুমি এ ভাষা জানো না বটে। শোনো কালীপদ, আমি কুকুরের ভাষায় দিব্যি কথা বলতে পারি, বুঝলে? একটা বই লিখবো ভাবছি, ওটা পড়লে সবাই এ ভাষা শিখে নেবে। তা শোনো, তুমি বরং আমার কাছে রোজ এই ভাষাটা শিখতে থাকো, বেশি কথা খরচ করতে হবে না, তাহলে একটুও ক্লান্ত হবে না কথা বলতে বলতে। কত সহজে একটা শব্দে অনেক বেশি কথা বলা যায় জানো? কালীপদ ছেলেটা ভারী সরল, বলল, তাহলে আজই শেখা শুরু করুন স্যার। ব্যাস, ভবভূতি ওকে নিয়ে পড়লেন। রোজ 2 ঘন্টা করে মনোযোগী ছাত্রের মতো সে কর্তাবাবুর কাছে বসে কুকুরের ভাষা শেখে। রান্নাঘরে গিয়ে আপন মনে অভ্যাস করে, জিভ তালুতে ঠেকিয়ে কিভাবে কিভাবে ঘেউ ঘেউ করতে হয় সহজেই রপ্ত করে নিয়েছে। রান্নাঘর থেকে অনেক সময় সেই ঘেউ শোনা যায়। ভবভূতি তার ঘর থেকে সাড়া দিয়ে বলেন, ঘেউ ঘেউ ঘেউ। বাহ, বহুত আচ্ছা, ঠিক আছে। কিছুদিন পর দেখা গেল দুজনে আর মানুষের ভাষায় কথা বলছে না, সির্ফ কুকুরের ভাষায় কথা বলছে। কারণ ভাষা শিক্ষার তাই নিয়ম। যেমন কিনা ইংরেজি স্কুলে যারা পড়ে তাদের সব সময় ইংরেজিতে কথা বলতে হয়। তাছাড়া সেই যে একটা কথা আছে না, যদি ইংরেজি শিখতে চাও তাহলে ইংরেজিতে কথা বলো, ইংরেজিতে স্বপ্ন দেখো। কুকুরের ভাষায় আজকাল দুজনে স্বপ্ন দেখতেও চেষ্টা করেন বই কি। আর এই ভাষার নামও খুঁজে পেয়েছেন ভবভূতি, শান ভাষা। স হলো কিনা কুকুর, তাদের ভাষার নাম শান ভাষা। যে গোয়ালা রোজ সরমা অর্থাৎ ভবভূতির বাড়িতে দুধ দিতে যায়, সে অবাক হয়ে শোনে ভবভূতি বলছেন, ঘন ঘন। কালীপদ জবাব দিচ্ছে, ঘন। গোয়ালা কালীপদকে চুপি চুপি বলে, ব্যাপারটা কি ভাই কালীপদ? কালীপদ মুচকি এসে বলে, গোয়ালা বেচারা ঘাবড়ে যায়। বাইরে ব্যাপারটা রটায় সে, তাই সরমার কেটে কৌতূহলী লোকেরা ভিড় জমায়। বিরক্ত ভবভূতি তাড়া করে বলেন, লোকেরা ভাবে নির্ঘাত পাগল এই ভদ্রলোক। তারা হো হো করে হাসে এবং ভেংচি কেটে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। তখন ভবভূতি বন্দুক বের করে, তারা পালিয়ে যায়।
এই খবর গিয়েছিল গজপতির কাছে। শুনে গজপতি তো ভাবনায় পড়ে গেলেন। হাজার হলেও তার ছেলেবেলার বন্ধু ভবভূতি, বুড়ো বয়সে হঠাৎ পাগল হয়ে যাওয়াটা মোটেও কাজের কথা নয়। বুদ্ধি খাটিয়ে গজপতি এক সর্ব বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে খুকুডাঙ্গায় হাজির হলেন। ইনি কুকুর সম্পর্কেও জ্ঞানী। হন্ডুরাসে 3 বছর কুকুর বিদ্যা শিখে এসেছেন। শর্মার গেটে গিয়ে ডাকলেন, ভবি ভবি আছো নাকি ভায়া? ভগবতী কিন্তু গজপতির জন্যে মনে মনে ছটফট করছেন। আহা, কত গানের বন্ধুত্ব, তার ওপর এমন শান ভাষায় তার কৃতিত্ব গজপতির কাছে জাহির না করলে কি চলবে? গজপতির ওপর সব রাগ ভুলে হাসি মুখে গেটে গিয়ে সম্ভাষণ করলেন। গজপতি ডাক্তারবাবুকে চিমটি কেটে দিলেন। অর্থাৎ দেখছেন এবং শুনছেন তো? ডাক্তার মুচকি হেসে ফিসফিস করে বললেন, হ্যাঁ, এই রোগের নাম কুকুর। আমি দেখেছি হন্ডুরাসে অনেকেরই আছে। গজপতিকে গেট খুলে ভবভূতি ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ডাক্তারবাবু জবাব দিলেন, গজপতি অবাক। আরও অবাক হলেন ঘরে গিয়ে। ডাক্তার ভদ্রলোকও ভবভূতির মতো পাগল হয়ে গেলেন নাকি? ভবভূতি আর ডাক্তার কুকুরের মতো ঘেউ ঘেউ আর গড় গড় করে যাচ্ছেন সমানে। সেই সময় কালীপদ চা নিয়ে এসে বলল, বউ বউ বউ। গজপতির এতক্ষণে রাগ হলো, আর রাগের চোটে ভেঙচি কেটে বলে উঠলেন, বউ বউ। অমনি কালীপদ তার পায়ের ধুলো নিল, আর ভবভূতি তাকে বুকে জড়িয়ে একগাল হেসে বলে উঠলেন। এবার অসহ্য লাগলো গজপতির। বললেন, ব্যাপার কি বলো তো ভায়া? তোমরা সবাই কুকুরের মতো ঘেউ ঘেউ করছো কেন? ভবভূতি মুচকি হেসে তার খেরোর খাতাটি সামনে তুলে তুললেন। চোখ বুলিয়ে গজপতি সব টের পেলেন এতক্ষণে। একের পর এক পাতা উল্টে গোটাটা দেখে নিলেন। তারপর হাসি মুখে ভবভূতির দিকে তাকিয়ে বললেন, ঘাও। গজপতির সঙ্গে ভবভূতি আবার ভাব হয়ে গিয়েছিল। তার ফলে গজপতি প্রায় সরমাতে বন্ধুর কাছে এক এক বেলা কাটিয়ে যান এবং শান ভাষায় কথাবার্তা বলেন। আর সেই কুকুর বিশেষজ্ঞ ভদ্রলোকের নাম ডক্টর লম্বোদয় হুয়োর, সংক্ষেপে ডক্টর এল হাওর। তাকে মোটা মাইনেতে বহাল করেছেন ভবভূতি। কুকুরগুলোর মাথা ধরা, কান কটকট, পেট ফাঁপা সব চিকিৎসাই করতেন ভবভূতি। এখন ডক্টর হাওর তা করেন। উনি হন্ডুরাসি পদ্ধতিতেই চিকিৎসা করেন। তারই পরামর্শে কুকুর বাহিনীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা খাঁচায় এতদিন বাস করে অভ্যস্ত হয়েছে, তাই বেশিক্ষণ বাইরে থাকতে চায় না। খাঁচায় গিয়ে ঢুকে বাইরে যতক্ষণ থাকে চুপচাপ উদাস চোখে শুধু আকাশ দেখে আর হাই তোলে। এতে একটা দারুণ রকমের কাজ হয়েছে। লোকেরা এই বাড়িটা পাগলাগারদ ভেবে পাগল দেখবার জন্যে ইদানিং গেটের পাশে উকিঝুঁকি মারত। এখন বাড়ির ত্রিসীমানায় এলেই 17টা কুকুর নিজ নিজ কণ্ঠস্বরে গর্জন করে ওঠে। আর গ্রে হাউন্ড কি সাংঘাতিক কুকুর সবাই জানে, আর কেউ বাড়ির আনাচে কানাচে আসতে সাহস পায় না। বিকেলে দেখা যায় ভবভূতি আর ডক্টর হাউ 17টা দেশি বিদেশি কুকুর নিয়ে বাড়ির বিশাল প্রাসঙ্গে বেরিয়েছেন এবং কুকুরগুলোকে হাডুডু খেলা শেখাচ্ছেন। বিদেশি কুকুরগুলো দিব্যি হাডুডু আঁকতে পারে। দেশি
বাঘানেরি খেকিরা ওই ইংরেজিতে বলতেই পারে না, তারা দেশি ভাষাতেই বলে ছু কিট কিট কিট। সূর্য ডুবে যায় গাছপালার আড়ালে, ধীরে ধীরে সন্ধ্যা নামে। তখন ডক্টর হাউ কুকুরদের নিয়ে কুকুরশালায় ঢোকেন, আর ভবভূতি চুপচাপ পায়চারি করেন কতক্ষণ। চারিদিক নিঝুম, মনে কত কি আশা জেগে ওঠে। এবার নোবেল প্রাইজটা ঠেকায় কে? সেদিন সন্ধ্যায় ভবভূতি একা পায়চারি করছেন, মনে একটা নতুন ভাবনা গজিয়েছে। কুকুরগুলোকে রাষ্ট্রভাষা শেখালে কেমন হয়? অন্য ভাষার চাইতে ওটা খুব তাড়াতাড়ি শেখারই কথা। একটু রাগিয়ে গিয়ে শেখাতে শুরু করলেই ঝটপট শিখে নেবে। রাগ হলেই তো মুখ দিয়ে রাষ্ট্রভাষা বেরিয়ে যায়। আনমনে হাঁটতে হাঁটতে সেই বেলতলার কাছে গেছেন ভবভূতি। হঠাৎ মাথার উপরে ডালপালার আড়াল থেকে কে ভারী গলায় বলে উঠল, চমকে উঠলেন ভবভূতি। কথাটার মানে কি ভায়া, ঘুরে বেড়াচ্ছ নাকি? অন্ধকারে ভবভূতি কাউকে দেখতে পেলেন না। বললেন, কে তুমি? গাছে কি করছো? জবাব এলো, ভবভূতি খাপ্পা। বলছে কি না, আমি যাই করি তাতে তোমার কি হে? ভবভূতির বেলগাছে বসে ভবভূতিকেই চোখ রাঙাচ্ছে, তাও এত রাত বিরেতে। তিনি রেগে গিয়ে চেঁচিয়ে উঠলেন মানুষের ভাষাতেই, এবং রাগ হলে বাঙালি ভদ্রলোক যা করেন তাই করলেন, অর্থাৎ গেট ডাউন ইউ ব্লাডি ফুল। অমনি ধপ করে তার সামনে কে লাফিয়ে পড়ল। অন্ধকার গাঢ় হয়নি ততটা। আবছা দেখলেন বেটে খাটো মোটা সোটা একটা লোক, খালি গা, পরনে খাটো ধুতি, কুচা করে পড়া, পায়ে যেন খড়মও আছে, গলায় পৈতেও ঝকমক করছে। অবিকল সেই জ্যোৎস্না রাতে ব্রহ্মদৈত্য বেশি গজপতির মতো। তাহলে আবার নির্ঘাত গজপতি রসিকতা করতে বেলগাছে চেপেছিলেন। এই ভেবে ভবভূতি হো হো করে হেসে উঠলেন। বললেন, গজু, তুমি মায়েরই আস্ত ভূত। ভূত? বেলগাছের লোকটা ঘুষি তুলে বলল, আমি ভূত? তোমার 14 পুরুষ ভূত, আর গজু বলছ? সে গজু টজুকে আমি চিনি না। ভগবতী বললেন, দেখো গজু, বাড়াবাড়ি করো না, গায়ে জল ঢেলে দেবো বলছি। কেন? জল ঢালবে কেন? তোমার গায়ের কালো পেন্ট ধুয়ে যাবে সেদিনকার মতো। কেন জল ঢালবে কেন? তোমার গায়ের কালো রং ধুয়ে যাবে সেদিনের মতো। সেদিনকার মতো? কি বলছো? আমি আজ 1 বছর কাশি গয়া থেকে ঘুরে বেড়াচ্ছিলাম, সত্য কাল সন্ধেবেলায় ফিরেছি। ফিরেই তোমার কীর্তিকলাপ দেখছি। ভগবতী অবাক হয়ে গেছেন। বললেন, তুমি গজু নও? বেটে মূর্তিটা জোরে বন বন করে লাঠিমের মতো টিকি সমেত ঘুরপাক খেয়ে বলল, না না না, কবি নাই। আলবাত গজপতি তুমি। চলো আলোয় চলো, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আমায় আলোয় যাওয়া বারণ আছে, যাব না। পরীক্ষা করে দেখতে হয়, এখানেই দেখো। ঠিক আছে, আগে 1 বালতি জল আনি। সে কি? কেন? তোমার গায়ে কালো রং ধুতে হবে না?
তখন তোমার ফর্সা রং বেরিয়ে পড়বে। ভবভূতি পা বাড়াচ্ছিলেন। মূর্তিটা পিছু ডাকলো। শোনো শোনো, বলছিলাম কি, জল কি না ঢাললে হয় না? বড্ড ঠান্ডা পড়তে শুরু করেছে মাইরি, শীতে জমে যাব। তুমি বরং আমার কাছে এসে আমাকে টিপে দেখো, আমি তোমার কচু না, সহজে বুঝতে পারবে। ভবভূতি শটান গিয়ে ওর কোপ খামচে ধরল। মূর্তিটা চেঁচামেচি করে বলল, ওরে বাবা রে, গেছি রে, ছাড়ো ছাড়ো। ও তাই তো, গজপতির তো গোপ নেই। সে রাতে নকল গোপ সে পড়েছিল, কিন্তু কিন্তু এর গোপটা দেখে মনে হচ্ছে আসল। আর তার চেয়ে বড় কথা, আজ সকালে গজপতি এসেছিলেন, গোপ একদম কামনো ছিল। সন্ধ্যার মধ্যে এমন পেল্লায় গোপ গজাতেই পারে না তার। তাহলে গজপতি নয়, অন্য কেউ। ভবভূতি কোপ ছিঁড়ে চুল ধরতে গেলেন। চুল ধরা গেল না, ছোট ছোট চুল যেন পেরেকের ডগার মতো। হাতে বিদ্ধেই ভবভূতি হাত সরিয়ে নিলেন। গম্ভীর গলায় বললেন, তাহলে তাহলে তুমি কে শুনি? মূর্তিটাও তার মতো গম্ভীর গলায় জবাব দিল, আমার নাম বলা বারণ, তাছাড়া বললেই তো এই বিমড়ি খাবে, কাজেই চেপে যাও। এ আর কি? থানায় দেব তোমাকে। কেন তুমি আমার বাড়িতে ঢুকেছো? তোমার বাড়ি ঢুকলাম কোথায়? আমি তো গাছে ছিলাম, গাছটাও যে আমার। তোমার গাছ মানে? আজ 300 বছর এই গাছ আমার দখলে। আমি এই গাছে থেকে বুড়ো হয়ে গেলাম, আর তুমি বলছো আমার গাছ? গাছে থাকো? এই বেল গাছে? রাগের মাথায় ভবভূতি হেসে পড়লেন। মূর্তিটি বলল, এতে হাসির কি আছে? যার যেখানে বাঁচা। তুমি মানুষ, তাই বাড়িতে থাকো। আমি তাই বেল গাছে থাকি। ইয়ে মানে? তুমি কি ব্রহ্মদত্তী? খবরদার, নাম ধরে বলবে না। জানো না, কানাকে কানা, খোড়াকে খোড়া বললেন রেখে যায়, ব্রহ্মদৈত্যকে ব্রহ্মদৈত্যী বললে রেখে যায়। ভীষণ রাগ। বলে সে দাঁত কিরমির করে রাগটা দেখিয়ে দিল। টিকিটা কাঠির মতো সোজা দাঁড়িয়ে রইল। ভবভূতি এবার একটু সংশয়িত হয়ে পড়লেন, তাহলে বলছো তুমি এই বেলগাছের ব্রহ্মদত্তী? আলবাত, আদি আসল এবং অকৃত্রিম ব্রহ্মদৈত্যী, একটু ভেজাল নেই। বিশ্বাস করি না, আজকাল সব কিছুতেই ভেজাল। তাহলে প্রমাণ চাও? হ্যাঁ চাই। বলো, কি প্রমাণ চাও? তুমি যদি আসল ব্রহ্মদত্তী হও তাহলে তাহলে কথায় বাধা পড়ল। গাড়ি বারান্দা থেকে ডক্টর হাওড়ের গলা শোনা গেল। কার সঙ্গে কথা বলছেন ভবভূতি বাবু? অমনি মূর্তিটা এক লাফে গাছের ডালে উঠে পড়ল। ফিস ফিস করে বলল, ওকে বলো না মায়েরি, ডাক্তার দেখলে আমার বড্ড বুক কাঁপে, ওরা যে ইঞ্জেকশন দেয়। ভবভূতি হাসি চেপে ডক্টর হাউরকে বললেন, ও কিছু না, আপনি বরং কালীপদকে কড়া করে কফি বানাতে বলুন, ঠান্ডা পড়েছে বেশ। তাহলে আর শিশিরে ঘুরবেন না বলে ডক্টর হাউর ভেতরে ঢুকে গেলেন। ভবভূতি বললেন, কই হে ব্রহ্মদত্তী মশাই, নেমে এসো, ডক্টর আর আসবে না। ডাক্তার আর আসবে না তো? না না, তুমি নেমে এসো,
ডক্টরও বটেন, কাজেই ভয় নেই। ব্রহ্মদত্তী নেমে এলো এবার। তারপর বলল, যাককে, যে জন্যে তোমায় দেখা দিয়েছি বলি। এতক্ষণে খালি বক বক করা হলো। ভবভূতি বায়া, তোমার বন্ধু, তোমায় বন্ধু বলেই মেনে নিয়েছি। তো কথাটা হচ্ছে, আমায় শান ভাষাটা শেখাবে। ইতিমধ্যে শুনে শুনে তুমি কিছু শিখেই ফেলেছ। হ্যাঁ, জিভ তালুতে ঠেকিয়ে উচ্চারণ করো। পরদিন গজপতি এসেছিলেন বন্ধু প্রবাসে। দুপুরবেলা খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। ভবভূতি ভাত ঘুম দিচ্ছেন অভ্যেস মতো। ডক্টর হাউ পাশের ঘরে নাকি ডাকছে। কালীপদ তো সব সময়ের ডুরোরে, সুযোগ পেলেই ঘুমিয়ে নেয়। সে শান ভাষায় নাক ডাকছে। গজপতির দিবা নিদ্রার অভ্যেস নেই। বেরিয়ে গিয়ে রোদে দাঁড়িয়েছেন। সবে শীত পড়েছে, বেশ আরাম লাগে। হঠাৎ কানে এলো বেলগাছ থেকে কি সুর করে আওড়াচ্ছে। মানে এসো এসো। ভেউ মানে কে রে? ঘেউ মানে খবরদার, যাব নাকি তেরে। খ্যাঁক মানে কামড়াবো। ভ্যাক মানে যা। আউ মানে পেটে ব্যথা, কিছু খাবো না। গজপতি পা টিপে টিপে এগোলেন। নিশ্চয়ই ভবভূতির কোনো ছাত্র শান ভাষায় পড়া মুখস্থ করছে। পরীক্ষার সময়ে ছাত্ররা নিরিবিলিতে এমনি করেই তো মুখস্থ করে। গজপতি বেলতলায় গিয়ে মুখ তুলে দেখলেন ঘন ডাল ও পাতার আড়ালে কালো কুচকুচে একটি বেটে খাটো টিকিওয়ালা মানুষ আপন মনে পড়াশুনো করছে। গজপতি বললেন, কে হে তুমি? গাছের ডালে বসে ও কি মুখস্থ করছো? মূর্তিটা পাতা সরিয়ে গজপতিকে দেখেই ফিক করে হাসল। তারপর হনুমানের মতো সরসর করে নেমে এসে বলল, খোঁজো না তুমি? এই একটুক্ষণ দেখছি। ওরে বাবা, কত বড় হয়েছ তুমি, কত পুরো হয়েছ। এই যে তোমার দিদি রাতের বেলায় জানলায় দাঁড়িয়ে পান চিবুতে চিবুতে আমার সঙ্গে গল্প গুজব করতো, আর তুমি বিছানায় শুয়ে টুক টুক করে তাকিয়ে দেখতে। সে কি আজকের কথা? এসো গুজব, তোমায় আদর করি। ওরে আমার কুচু ছোনা রে, তোমার চুল কেন পাকলো? ওরে গজরে গজরে। গজপতি ততক্ষণে গেটের কাছে। গেট বন্ধ। তখন পাঁচিলে উঠে পড়লেন কোনো রকমে। তারপর লাফ দিলেন। তারপর পড়ি কি মরি করে দৌড়। এক দৌড়ে ঘুঘুডাঙ্গা স্টেশনে। আর এ জীবনে এ বাড়িতে নয়। ব্রহ্মদত্তের দুঃখিত মনে বেলগাছে উঠে আবার পড়ায় মন দিল। গজপতি আর সত্যি আসেন না। ঘুঘুডাঙ্গায় ভবভূতির সরোয়া ভবনে। ভবভূতি, ডক্টর হাউড আর কালীপদ আর 17টা কুকুর আর বেলগাছের ব্রহ্মদত্তী মশাই দিব্যি কাটাচ্ছে। কুকুরগুলো আজকাল মানুষের ভাষায় কথা বলতেও পারে নাকি। তোমরা কেউ ইচ্ছে করলেই ঘুঘুডাঙ্গায় হাজির হতে পারো। তবে সাবধান, ব্রহ্মদত্তী মশাইয়ের জন্য সন্দেশ নিয়ে যেতে ভুলো না, নয়তো বেলগাছ থেকে শান ভাষায় গর্জন শুনবে